ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজাদ টিউটোরিয়ালস। আজাদ টিউটোরিয়ালস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান রাব্বুল আলামিনের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি ইংরেজি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষার বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিভিন্ন সময়ে উপস্থিত হই। আজকেও তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকেও তোমাদের সামনে একটি ইংরেজি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিউটোরিয়ালের যে আলোচ্য বিষয়, আলোচনার মূল বিষয়, সেটি হলো ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ, আর বাংলায় বলা হয় এটাকে পদ। ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ, বাংলায় বলা হয় পদ। সুতরাং আমরা ইংরেজি পার্টস অফ স্পিচের যে ইংরেজি বাংলা প্রতিশব্দ রয়েছে, সেই প্রতিশব্দটি আমি বললাম পদ। এখন পার্টস অফ স্পিচের কিন্তু একটা সংজ্ঞাও রয়েছে, ডেফিনেশন রয়েছে। সেই ডেফিনেশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি, আমি এই মুহূর্তে সেটা বলবো। পার্টস অফ স্পিচের সংজ্ঞা হলো সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। বন্ধুরা, আবার আমি বলছি, সেন্টেন্সের অন্তর্গত বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বা পার্টস অফ স্পিচ বলা হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পদ বা পার্টস অফ স্পিচ ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। একটি সেন্টেন্সে অনেকগুলো পদ থাকে বা পার্টস অফ স্পিচ থাকে। এবার আসি ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ হলো তাহলে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা আগে জানতে হবে। আমরা জানি there are 8 kinds of parts of speech. There are 8 kinds of parts of speech. যেমন নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এখানে বোর্ডের মধ্যে দেখো, লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড। এখানে সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেটা রয়েছে নাউন। এই নাউন মানে হলো বিশেষ্য। নাউন মানে হলো বিশেষ্য। এই পৃথিবীতে অসংখ্য নাউন রয়েছে। বলা যায় যে এই পৃথিবীতে যতগুলো ওয়ার্ড বা শব্দ রয়েছে তার প্রায় 50% কিন্তু নাউন। তার প্রায় 50% নাউন। সুতরাং এই নাউন শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হলো বিশেষ্য। বাংলা অর্থটা হলো বিশেষ্য। আর এটাকে যদি সংজ্ঞা দিতে যাই, আমি যদি সংজ্ঞা করতে যাই, তাহলে কি হবে? তাহলে হবে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো কিছু নাম বোঝায়, তাকে কিন্তু নাউন বলা হয়। তাকেই নাউন বলা হয়। যেমন আমার সামনে রয়েছে চেয়ার, টেবিল, কম্পিউটার, একটি বোর্ড রয়েছে, গ্লাস রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো নাউন এর অন্তর্ভুক্ত। সুতরাং নাউন হলো নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এবার আসি সেকেন্ড নাম্বার, যেটা প্রনাউন। প্রনাউন, হোয়াট ইজ প্রনাউন? প্রনাউন শব্দের অর্থ কিন্তু সর্বনাম। প্রনাউন শব্দের অর্থ সর্বনাম, অর্থাৎ এই সর্বনাম হলো এমন একটা বিষয় যে ইংলিশে বলা হয় প্রনাউন, বাংলায় বলা হয় সর্বনাম। যদি সর্বনামের আমি সংজ্ঞা বলতে যাই, তাহলে বিষয়টি হবে এরকম যে এ প্রনাউন ইজ এ সাবস্টিটিউশন ওয়ার্ড। এ প্রনাউন ইজ এ সাবস্টিটিউশন ওয়ার্ড, অর্থাৎ নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রনাউন। নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয়, যে ওয়ার্ডটি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় প্রনাউন। যেমন আমি বললাম রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। রহিম ইজ এ গুড বয়, রহিম একটি ভালো ছেলে, একজন ভালো ছেলে। আবার আমি বললাম হি ইজ অলসো এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র বটে। তাহলে কি হলো? আমি একবার প্রথম রহিম শব্দটি উল্লেখ করলাম, তারপরে পাশাপাশি আবার কি উল্লেখ করলাম?
রহিমের পরিবর্তে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ইজ অলসো এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তাহলে আমি প্রথম রহিম, তারপরে রহিমের পরিবর্তে হি শব্দটি উল্লেখ করেছি। এই যে হি শব্দটি, হি ওয়ার্ডটি উল্লেখ করলাম, এটাই হলো সর্বনাম। তাহলে নাউন এবং প্রনাউন গেল, তারপরে যেটা আসছে সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা অ্যাডজেক্টিভ। আমরা আসলে এটাকে অ্যাডজেক্টিভ বলি, কিন্তু মূলত এটার সঠিক উচ্চারণটা হলো, সঠিক প্রনাউন্সিয়েশনটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো বিশেষণ। আর অ্যাডজেক্টিভ মূলত নাউনকে বিশেষিত করে, মডিফাই করে। যেমন আমি বললাম হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো ছেলে। হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এই যে এখানে ম্যান শব্দের আগে গুড শব্দটি ব্যবহার হয়ে ম্যানকে মডিফাই করলো, অর্থাৎ সে কিরকম মানুষ, সে ভালো মানুষ। তাহলে এই যে ভালো যে শব্দটি, সেটি হলো গুড। তাহলে অ্যাডজেক্টিভটা হলো বিষয়টা হলো এরকম যে যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমি বললাম আই হ্যাভ 10 টাকা, আমার 10 টাকা আছে। আমার 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। এই যে 10, এই যে 10 সংখ্যাটি, সেটা হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? তারপরে যেটা, সেটা হলো ভার্ব। ভার্ব হলো খুবই একটি পরিচিত শব্দ। এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ভার্ব হলো কোনো কিছু কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, হওয়া, যাওয়া, করা, খাওয়া, ধরা, মারা, এরকম কোনো কিছু বোঝায়, সেটাই কিন্তু ভার্ব। যেমন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই এর পরে যে ইট শব্দটি এসেছে, সেটা হলো ভার্ব। ইট দিয়ে কি বোঝানো হয়েছে? খাওয়া বোঝানো হয়েছে। তাহলে ইট একটা ভার্ব, কাজ করা বোঝাইছে, খাওয়া একটা কাজ। ঠিক একই অবস্থা তারপরে যেটি রয়েছে, সেটি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব মানে হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব মূলত নাউনকে মডিফাই করে, অথবা একটা অ্যাডভার্বকে মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, আবার ভার্বকেও মডিফাই করে। যেমন আমি বললাম ইট ইজ এ বিউটিফুল বার্ড। এখানে যে বিউটিফুল শব্দটি রয়েছে, সেটা হলো একটি ইট ইজ এ বিউটিফুল বার্ড। এখানে যে বিউটিফুল রয়েছে, সেটা হলো অ্যাডজেক্টিভ। সেটা অ্যাডজেক্টিভ। আর বার্ড এটা হলো নাউন। যদি আমি বলি হি রানস সো কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে কুইকলি যে শব্দটি রয়েছে, এটা কিন্তু একটি অ্যাডভার্ব। আর এই কুইকলি শব্দটি মূলত রান ভার্বকে মডিফাই করেছে। ঠিক একই অবস্থায় অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে, নাউনকে এই অ্যাডভার্ব কি করে? মডিফাই করে, আরো উন্নত করে, আরো ইমপ্রুভ করে, আরো অর্থ ক্লিয়ার করে দেয়, পরিষ্কার করে দেয়। অ্যাডভার্বের পরে রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হলো পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন সাধারণত একটি সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রনাউন বা সেন্টেন্সের অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, অথবা নাউনের অবস্থান বুঝিয়ে দেয়। অর্থাৎ নাউন কোন জায়গায় আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে, সেগুলো বুঝিয়ে দেয়। যেমন অন একটি প্রিপোজিশন, এটা দিয়ে যদি আমি একটি ম্যাথ সেন্টেন্স তৈরি করি, যদি আমি বলি দি ফ্যান ইজ অ্যাবভ দ্য হেড, তাহলে এটা বোঝাবে ফ্যানটি মাথার উপরে আছে। এর মানে কি ছাদের সাথে লাগানো আছে। তাহলে ফ্যানটা আমাদের মাথার সাথে লাগানো নেই, ছাদের সাথে লাগানো আছে। মাথা এবং ছাদ এর মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে। যদি আমি বলি দি পেন ইজ অন মাই হ্যান্ড, যদি আমি এটা বলি যে কলমটি আমার হাতে আছে, কলমটি আমার হাতের উপর আছে, যদি এরকম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কলমটি আমার হাতের সাথে একেবারে লাগানো আছে, সেই ক্ষেত্রে অন হবে
উপরে, কিন্তু যার উপরে রাখা হয়েছে সেটা একবারে লাগানো থাকবে, মিলানো থাকবে। কিন্তু অ্যাবাভ যদি দিয়ে উপরে বোঝানো হয় তাহলে বস্তুটি মূলত নাউন যে বস্তুটি আছে সেটি লাগানো থাকবে না, সেটা একটু ফাঁকা থাকবে। সুতরাং তারপরে রয়েছে কনজাংশন। কনজাংশন মানে হলো সংযোজক অব্যয়। কনজাংশন মানে হলো সংযোজক অব্যয়। এই যে দেখো, কনজাংশন সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় বলতে এরকম বোঝায় যে এটি বাক্যের মধ্যে ব্যবহার হয়ে দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে দেয়। দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে দেয়। যেমন রহিম এন্ড করিম আর গুড স্টুডেন্টস। রহিম এবং করিম দুজন ভালো ছাত্র। তাহলে কি হলো, এখানে রহিম এবং করিমের মাঝখানে যে এন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা কনজাংশন। যেমন আমি বললাম যে ডু অর ডাই, করব অথবা মরবো, করো অথবা মরো। তাহলে যদি এই ধরনের কথা হয়, এই যে ডু অর ডাই মাঝখানে যে অর শব্দটি ব্যবহার হয়েছে সেটা হলো কনজাংশন। আবার অনেক সময় আমরা এরকম কথাও বলে থাকি যে হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট। সে দরিদ্র কিন্তু সৎ। দরিদ্র কিন্তু সৎ। এই যে দরিদ্র এবং অনেস্ট, অর্থাৎ পোর এবং অনেস্টের মাঝখানে যে বাট শব্দটি যুক্ত করা হলো, অ্যাড করা হলো, সেটাই কিন্তু কনজাংশন। এরকম আরো অনেক কনজাংশন রয়েছে। তারপরে আশা করি বুঝতে পেরেছো কনজাংশন কি। তারপরে রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হলো আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়, এখানে ফিলিংস, এক্সপ্রেশন থাকবে। যেমন এখানে আসলে মূলত এই ওয়ার্ডগুলো, যেমন ইন্টারজেকশন কিছু ওয়ার্ড রয়েছে, এলাস, তারপরে হুররে, তারপরে ফাই, তারপরে শিট, এই ধরনের অনেকগুলো, ব্র্যাভো, এই ধরনের অনেকগুলো ওয়ার্ড কিন্তু ইন্টারজেকশন হিসাবে ব্যবহার করা হয়। আর এই ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় সেগুলো অর্থ প্রকাশ করে হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, বেদনা, এই বিষয়গুলো এই ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারজেকশন কি। যদি একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে আরো বেশি বোঝা যায়। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা, আমরা খেলায় জিতেছি। কি মজা, আমরা খেলায় জিতেছি। এটা আনন্দ প্রকাশ করার জন্য এখানে এই শব্দটি, হুররে শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে যেমন রয়েছে এলাস আই এম আন্ডান, হায় আমার সর্বনাশ হয়ে গেছে। এই যে এটা কিন্তু দুঃখ প্রকাশের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে এলাস যে শব্দটি রয়েছে সেটা কিন্তু ইন্টারজেকশন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি অন্য একটি প্রসঙ্গে আসছি। এবার দেখো, এখানে রয়েছে আমি একটা সেন্টেন্স, খুব বিগ সেন্টেন্স লিখে রেখেছি, একটা বড় সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সের মধ্যে আমি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দিব যে এখানে আসলে কোনটা কোন পদ, কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে, সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। এবার দেখো যে এখানে রয়েছে এ ভেরি নাইস জার ওয়াজ কিপড অন দ্য টেবল। এখানে রয়েছে যেমন এটা আমরা জানি কি, এটা হলো আর্টিকেল। এটা কি আর্টিকেল, এ হলো আর্টিকেল। এই যে এ আর্টিকেলটা রয়েছে, এই আর্টিকেলটা হলো কি, এই আর্টিকেলটা হলো এই যে এ আর্টিকেলটা এখানে আছে, এই আর্টিকেলটা হলো একটি সংখ্যা বোঝাচ্ছে। এ মানে কি, একটি। তাহলে সংখ্যা বোঝালে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝে ফেলেছি এটা অ্যাডজেক্টিভ। তারপরে ভেরি নাইস জার, এই যে ভেরি, এই ভেরি শব্দটা হলো অ্যাডভার্ব। ভেরি শব্দটা হলো অ্যাডভার্ব। তারপরে এখানে যে রয়েছে নাইস, নাইস শব্দটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে জার হলো নাউন। তাহলে নাউন, এই যে নাউন শব্দটি রয়েছে, এই নাউন শব্দকে মডিফাই করেছে ভেরি মডিফাই করেছে। আবার এই নাইস শব্দটি এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকেও কিন্তু এই ভেরি, এটা অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুটো শব্দই কিন্তু, দুটো শব্দ থেকে নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোকেই কিন্তু এখানে অ্যাডভার্ব এসে মডিফাই করেছে, আরো বিশেষিত করেছে। ওয়াজ, এটা একটা অক্সিলারি ভার্ব, যেটাকে টু বি ভার্ব বলা হয়, আবার হেল্পিং ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব, এটাকে হেল্পিং ভার্ব বলা হয়। সুতরাং এটা হলো হেল্পিং ভার্ব।
নট অ্যাকশন ভার্ব। এটা সরাসরি অর্থ প্রকাশ করে না, এটা অ্যাকশন ভার্ব নয়। এইখানে যে কিট শব্দটি রয়েছে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অ্যাকশন ভার্ব, সরাসরি অর্থ প্রকাশ করে। এবার অন দি টেবল, অন দি টেবল, এই অন হলো প্রিপজিশন, দা টেবল, এই যে দা এটা হলো অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আর টেবল, এই টেবলটা হলো নাউন। তাহলে এখানে এই জার যে কলস বা ফুলদানি এটা কোথায় রয়েছে? টেবলের উপরে রয়েছে। এই অন শব্দটি দিয়ে, এই প্রিপজিশন দিয়ে এই নাউনের অবস্থাকে বোঝানো হয়েছে যে এটা কোথায় রয়েছে। তারপরে যেটা সেটা হলো সাডেনলি। সাডেনলি মানে হলো হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ, হঠাৎ করে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হঠাৎ। ইট ওয়াজ, ইটটা হলো প্রিপজিশন, এই ইট দিয়া এই নাউনকে বোঝানো হয়েছে। নাউনের পরিবর্তে এখানে ইট প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর ওয়াজ যেটা, এটা হলো ছিল, ওয়াজ ছিল, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তারপরে ফেল ডাউন, এটা কিন্তু ভার্ব, এন্ড এটা কনজাংশন, ব্রুক ভেঙে গেল, এটা কিন্তু একটা ভার্ব। এখানে দুটো ভার্বকে একসাথে যুক্ত করে দিয়েছে এন্ড কনজাংশন এসে। তারপরে কি হলো মাই মাদার, মাই মাদার এটা হলো একটি নাউন, মাই মাদার, কিন্তু এখানে মাই যে শব্দটি রয়েছে সেটা হলো প্রনাউন, সেটা হলো কি প্রনাউন। এই মাইটা হলো প্রনাউন। মাই মাদার স্ক্রিমড, মানে চিৎকার দিয়ে উঠলো, মাই মাদার স্ক্রিমড মানে কি হলো, এরকম চিৎকার করে উঠলো, সেজন্য এটা হলো এটা একটা এক্সপ্রেশন বোঝানো হয়েছে। ড্যাম্পড, ড্যাম্পড মানে খুব আশ্চর্য হয়ে বলল, ড্যাম্পড মানে এরকম হয়ে উঠলো, মানে খুব আতঙ্কে হয়ে গেল, মানে একটু আশ্চর্য প্রকাশ করলো, সে একটা এক্সপ্রেশন, একটা ফিলিংস প্রকাশ করেছে, সেজন্য এটা হলো এক্সক্লেমেটরি ওয়ার্ড, সেটা হলো এক্সক্লেমেটরি ওয়ার্ড। তারপর হাউ ইট হ্যাপেন, এই হাউটা হলো, এই হাউ কিন্তু একটি প্রনাউন এবং ইটটাও হলো একটি প্রনাউন। এই ইটটাও প্রনাউন, ইট প্রনাউন, হাউ প্রনাউন, হ্যাপেন্ড ঘটলো, এটা কিন্তু একটা ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের সামনে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে তোমরা উপকৃত হবে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো ধারণা দেওয়ার জন্য। আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই আজকের এই টিউটোরিয়ালটি সম্পর্কে কমেন্টস বক্সে লিখে জানাবে এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি কমেন্টস বক্সে লিখে আমাকে জিজ্ঞেস করবে, তাহলে আমি সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের ভিডিওটি যদি আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাতে তোমাদের যে ক্লাসমেট রয়েছে তারা অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, এখনই আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ক্লাসে, অন্য একটি সময়। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।